মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই রাজ্যের ভোটার নন, বা ওনার কোনো স্থায়ী পরিচয় হয়তো নেই, তারা পর্দার সামনে আসবেন, তারা গ্রেফতার হবেন এবং টানতে টানতে তাদের জেলে নিয়ে যাবে। 26-এর আগে তৃণমূলটা ফাঁকা হয়ে যাবে। কিচ্ছু জানেন না, উনি অশিক্ষিত, উনি অপদার্থ। ওনার অপদার্থতার দায় নিয়ে ওনার রিজিগনেশন দেওয়া উচিত। উনি কেন অপেক্ষা করছেন আমি বুঝতে পারছি না। লজ্জাজনক হারের জন্য কোনো মুখ্যমন্ত্রী এইভাবে অপেক্ষা করতে পারে? আমার মনে হয় না। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএনএটাকে নিয়ে একটু প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএনএ চেক করা উচিত। নিউজের তরফ থেকে আপনাকে স্বাগত জানাই। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণ করা হয়েছে। এই প্রসঙ্গে প্রশ্ন তুলতেই মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশকে জিজ্ঞেস করুন, আমাকে নয়। একজন পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও তার এই ধরনের মন্তব্য। দেখুন, মূল কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এখন নিরাপদ নন বলে তিনি মনে করেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তো আহ, আমাদের ধর্ষকদের, মানে পশ্চিমবঙ্গের ধর্ষকদের কাছে আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে। পশ্চিমবঙ্গের কোনো বিচার নেই, পশ্চিমবঙ্গে অভয়া বিচার পায়নি, পশ্চিমবঙ্গের কোনো ধর্ষিতা বিচার পায় না। পশ্চিমবঙ্গে যারা ধর্ষণ হয় তাদের বিচার না দিয়ে উল্টে যারা ধর্ষণ করে তাদের যাতে সাজাটা কমিয়ে আনা হয়, তাদের সাথে জেলমুক্ত করা হয়, তার ব্যবস্থাপনায় ব্যস্ত থাকে পশ্চিমবঙ্গের সরকার। আর কোন মুখ্যমন্ত্রীর কথা বলছেন যারা ধর্ষককে একসময় ছোট ঘটনা বলে, যারা ত্রিকোণ প্রেমের গল্প বলে, যারা বলে মেয়েটির সঙ্গে ছেলেটির লাভ অ্যাফেয়ার ছিল, যারা বলে দুষ্টু ছেলেরা এ কাজ করে ফেলেছে, যারা বলে ঠিক আছে ধর্ষণের তো আবার ক্রাইটেরিয়া আছে, হাফ, ফুল, এই ক্রাইটেরিয়া গুলো যেগুলো আছে তার ভিত্তিতে আবার রেড চার্ট তৈরি হয়। তো সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়। তো যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষকদের অনুপ্রেরণা জুগিয়েছেন সে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন আমিও নিরাপদ নই এই রাস্তায়। মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন নারী, তিনি হয়তো রাত্রিবেলায় নিজের সরকারের রাস্তায় বেরোতে ভয় পান, তাই তিনি পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের বলছেন যে রাত্রেবেলায় তাহলে ডিউটি এড়ানো উচিত। কারণ অভয়া ইনসিডেন্টটাও তো দেখেছিলাম, পাশে চিফ সেক্রেটারিকে নিয়ে, মুখ্য উপদেষ্টাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মহিলাদের নাইট ডিউটি এড়ানো উচিত। তার মানে কি? তার মানে একটা অপদার্থ পুলিশ মন্ত্রী মুখে বলতে পারছেন না, লজ্জা করে। কারণ পুলিশ স্বাস্থ্যমন্ত্রী, মানে যে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় আন্দোলনে নেমেছিল অভয়া কাণ্ডে, এত বড় একটা ব্যানার নিয়ে নেমেছিল, একাধিক তৃণমূলের বিধায়করা সেদিন রাস্তায় হেঁটেছিল, নিজের বিরুদ্ধে নিজেই প্রতিবাদ করছেন। এরপরে 26-এর যখন নির্বাচন হবে নিজেই ঘোষণা করে দেবেন যে আমার আর ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই, কারণ আমি অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মানুষ তৈরি, মানুষ এই মুখ্যমন্ত্রীকে ওই 26-এর নবান্নের চেয়ারটা থেকে টেনে ছুঁড়ে ফেলে দেবে, যাতে আগামী ভবিষ্যৎ প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায় নাম কানে শুনলেই কার্যত একটা অভিশাপ রূপে মনে করেন। দেখা যাচ্ছে তিনি বরাবরই বাইরের রাজ্যের সাথে নিজেদের রাজ্যে তুলনা করছেন এবং উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা এই এখানকার ঘটনা তুলে ধরছেন। বলছেন যে ওখানে তো এরকম বহু ঘটনা দেখা গেছে। ওড়িশায় 3 সপ্তাহ আগে সমুদ্র সৈকতে 3টি মেয়েকে রেপ করা হয়। তো সেখানে ওড়িশা সরকার কি করেছে? কিন্তু আমরা এইসব মেনে নিই না, এখানে জিরো টলারেন্স নীতি মেনে চলা হয়। দেখুন, যারা জিরো টলারেন্স করে, জিরো টলারেন্সের কথা বলে, তাদের আগে কুণাল বাবুকে তাড়াতাড়ি জেলে পুরে দেওয়া উচিত। কারণ কুণাল বাবু হচ্ছে মানুষের ট্যাক্সের টাকা, মানুষের চিট ফান্ডের টাকা, সব টাকা চুরি করে বসে আছে এখন তৃণমূলের মুখপাত্র হয়ে, 3.5 বছরের জেল খাটা আসামি হয়ে। তো তাকে তো আমরা, তার তো যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত ছিল, তার তো গোটা জীবনটা জেলের মধ্যে কাটানো উচিত ছিল। বার করে এনে মুখপাত্র করলো কেন? প্রধান মুখপাত্র কেন করেছে? যারা জিরো টলারেন্সের কথা বলে তারা অনুব্রত মণ্ডলকে ফিরিয়ে এনে আবার নিজস্ব পদে বহাল করেছে কেন? প্রাইস পোস্টিং কেন দিচ্ছে? যারা জিরো টলারেন্সের কথা বলে তারা সন্দীপ ঘোষকে প্রাইস পোস্টিং কেন দিয়েছিল? যারা জিরো টলারেন্সের কথা বলে তারা জ্যোতিপ্রিয় মল্লিককে এনে আবার ভোটের ময়দানে নামাতে এত উদগ্রীব কেন? যারা জিরো টলারেন্সের কথা বলে
তারা এই পশ্চিমবঙ্গের যারা সমস্ত চোর, মানে মানুষের টাকা যারা চুরি করেছে, খেটে খাওয়া মানুষের টাকা, চুরির টাকা নয়, খেটে খাওয়া মানুষের টাকা যারা চুরি করেছে তাদেরকে তৃণমূল আবার কেন সম্মান দেয়? তো জিরো টলারেন্স কি? তৃণমূল হচ্ছে জিরো ট্রান্সপারেন্সির দল। জিরো টলারেন্স বাজে কথা। আর উড়িষ্যায় যেসব ধর্ষণ খর্ষণের কথা উনি বলছেন, উনি নিজের রাজ্যে চোখ রাখুন। কতগুলো রেপ কেস এখনো পেন্ডিং, এখনো স্পেশাল কোর্ট চালু হয়ে যাওয়ার পরেও, স্পেশাল কোর্ট খুলবার পরেও কেন্দ্র সেখানে হস্তক্ষেপ করে, কেন্দ্র তার ব্যবস্থাপনা করবার পরে কেন স্পেশাল কোর্টগুলোতে এখনো ট্রায়াল শুরু হচ্ছে না? প্রায় 21-22 হাজার কেস এখনো পেন্ডিং। মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? কিসের জিরো টলারেন্স? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখন মানুষের জিরো টলারেন্স হয়ে গেছে। তাই সেই টলারেন্সটাকে মেনে নিতে পারছে না বলে পশ্চিমবঙ্গের মানুষ বলছে, রাজা তোর কাপড় কোথায়? অথচ তিনি বলছেন যে আমাদের রাজ্যে যখনই কিছু হয় 1 থেকে 2 মাসের মধ্যে চার্জশিট দেওয়া হয় এবং নিম্ন আদালতে মৃত্যুদণ্ড অবধি দেওয়া হয়। কটা মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলুন তো? মহিষমারিতে অগ্নিমিত্রাদি বসে না থাকলে সেই কেসটার 63 দিনের মাথায় চার্জশিট হতো না। বডিটাকে আগলে ধরে না রাখলে জয়নগরে বডিটাকে পুলিশ নিয়ে গিয়ে তাড়াতাড়ি সৎকার করে দিত। কেন এগুলো? কেন অভয়ার বডিটা সৎকার করতে হলো? কেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষকে তাড়াতাড়ি সেই শ্মশানে পৌঁছে যেতে হয়েছিল? কেন কেন সেইখানকার কাউন্সিলর বলেছিল পোস্টমর্টমটা তাড়াতাড়ি না হলে আমরা রক্ত গঙ্গা বইয়ে দেব? কেন? এর উত্তরগুলো, সদুত্তরগুলো দেওয়া হোক। বডিটা কেন তাড়াতাড়ি বার করে নেওয়া হয়েছিল? আর কারা চার্জশিটের কথা বলে? কটা মেয়ে বিচার পেয়েছে পশ্চিমবঙ্গে? কটা পরিবার বিচার পেয়েছে পশ্চিমবঙ্গে? এখনো অবধি আমরা অভয়া ইনসিডেন্টের পর যখন স্পেশাল কোর্ট শুরু হয়েছিল তখন আমরা, আপনারাও জানতেন না, আমরাও জানতাম না, তখন অবধি প্রায় পেন্ডিং ছিল 48,600 ধর্ষণের মামলা। এখনো প্রায় 21-22 হাজার কেস পেন্ডিং রয়েছে। সেই মামলাগুলো কি হচ্ছে? কোথায় সঞ্জয় রায়? কোথায় মামলা হচ্ছে? কটা লোক জেলে গেছে? কটা ধর্ষক অ্যারেস্ট হয়েছে? আমি দয়া করে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কথাগুলো মানুষের জনসমক্ষে বলবেন না। কারণ মুখ রক্ষা করতে পলিটিক্যাল স্টান্ট দেওয়া কুণাল ঘোষকে এখন আর কেউ বিশ্বাস করেন না। এখন যত তাড়াতাড়ি নিরঞ্জন যাত্রাটা হয়ে যায় তত তাড়াতাড়ি মানুষ মনে করে হাঁপ ছেড়ে বাঁচলাম। আমরা দেখছি রাজ্যে এই ধর্ষণের মতো নৃশংস অপরাধ দিনের পর দিন বেড়েই চলেছে। তাহলে এর দায়টা কে নেবে? অবশ্যই মুখ্যমন্ত্রীর নেওয়া উচিত, কিন্তু তিনি তো নেবেন না। তিনি তো বলছেন যে তিনি তো না, কি নেবেন? ওনার মাথা ঠিক আছে নাকি? নিজের বিরুদ্ধে নিজেই যে প্রতিবাদ করতে নেমে যায় রাস্তায়, সে আবার কি নেবে বলুন তো? যিনি নিজেই নিরাপদ মনে করেন না নিজের শহরে, তিনি আবার কি নেবেন বলুন তো? আমি প্রশ্ন করছি মুখ্যমন্ত্রীকে, আইকিউ সিটি হসপিটালে যে মেয়েটা ধর্ষিতা হলো, সেই মেয়েটার যারা ধর্ষক তাদের মধ্যে একজন পৌরসভার অস্থায়ী কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে অভয়া ইনসিডেন্টে বলেছিল, কি বলেছিল? ধর্ষিতার ফাঁসি চাই। আমরা বলিনি, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষিতার ফাঁসি চাই। ভাবতে পারছেন? তো যিনি ধর্ষিতার ফাঁসি চাইবে তিনি আবার কি নেবেন বলুন তো? কি দায় নেবেন তিনি? এখানে রাজ্যে এই মুহূর্তে সরকার চলছে না, এখানে কার্যত আপনি বলতে পারেন মধ্যযুগীয় বর্বরতার মধ্যে এই সরকার চলছে। এই বর্বরতা থেকে পশ্চিমবঙ্গের মানুষকে বাঁচাতে হবে। তার জন্য আমরা সচেষ্ট। আমরা পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষের সাথে আছি। শ্রমিক দা রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ, তিনি যথেষ্ট লড়াই করছেন এবং তিনি বার্তা দিয়েছেন যে আপনাদের সাথে যদি কোনো রকমের কোনো অশালীন আচরণ হয়, আপনাদের যদি কেউ আক্রমণ করে, আপনাদের বিরুদ্ধে আপনাদের সাথে যদি কেউ ধর্ষণ করবার চেষ্টা করে, যান থানায় মামলা করুন। একটা নয়, দুটো করুন, 3জন করলে 3জন মামলা করুন। সমস্ত মামলা আমরা তুলে রাখবো। যেদিন সরকারে আসবো সেদিন যারা যারা যুক্ত রয়েছে ধর্ষণের সাথে, যারা যারা সমস্ত ইল্লিগাল কাজকর্মের সাথে যুক্ত রয়েছে, আমি বলছি, সেটা শ্রমিকদাকে বলতে হবে না, সেটা আমি বলে দিচ্ছি। শ্রমিকদা রাজ্য সভাপতি হিসেবে নিজস্ব স্ট্যান্ড রেখেছেন, কিন্তু আমি মনে করি তাদের 24 ঘন্টার মধ্যে জেলে ঢোকাবো, জেলের ভাত খাওয়াবো, এবং যাদের যাদের মনে হবে যে এরা মৃত্যুদণ্ড থেকেও আরো চরম যদি কোনো সাজা হয় তা তাদের পাওয়া উচিত, তাহলে তার ব্যবস্থাও বিজেপি করবে, এবং একটা ধর্ষককেও, একটা সমাজ বিরোধীকেও কোনো রেয়াত করা হবে না।
আমরা কয়েকদিন আগে দেখেছি যে ইডি আবারও হানা দিয়েছে বেশ কিছু তৃণমূল নেতাদের বাড়িতে এবং সুজিত বোসের ছেলের ধাবা থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা পেয়েছেন। এই ক্ষেত্রে সুজিত বোস বলছেন যে ভোট আসলেই নাকি এই এজেন্সিগুলোর সক্রিয়তা বেড়ে যায় এবং বেছে বেছে টার্গেট করে তৃণমূলের সক্রিয় নেতাদেরই। দেখুন, সিবিআই এবং ইডির দীর্ঘ সূত্রিতা নিয়ে আমরাও কার্যত বিরক্ত, কিন্তু এটা তো অভিযুক্ত, মানে এটা তো প্রমাণিত যে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। তো যখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, তার মানে সুজিত বোস যে চোর তা পশ্চিমবঙ্গের মানুষ জানে, এবং রাজ্যের যে সরকারি পরিকাঠামো তা কার্যত ভেঙে পড়েছে এই ম্যাসিভ করাপশনের জন্য। পশ্চিমবঙ্গে এমন কোনো দপ্তর নেই যেখানে দুর্নীতি হয়নি। এই মুহূর্তে যদি আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি, যারা চা বিক্রেতা পশ্চিমবঙ্গের, যারা সরকারি জায়গা বসে আছে, যারা তৃণমূল কর্মী, তারা চা বিক্রেতা থেকে চা খেয়েও যারা টাকা ফেরত দেন না, তারা তো মানে পান থেকে চুন খসলেই দুর্নীতি করবার চেষ্টা করে। তো তৃণমূল বলেই তো এটা সম্ভব। এগরোল সুজিত এখন প্রাসাদোপম সুজিতে পরিণত হয়েছে। এগরোল বিক্রি করতো আগে, এখন নিজের ছেলের ধাবার থেকে ৪৫ লক্ষ। আরে ৪৫ লক্ষ কি সুজিত বোসের কাছে? কিছুই উদ্ধার হয়নি, আরো বেশি উদ্ধার হবে। সমস্ত দুর্নীতির সাথে সুজিত বোসরা যারা আপোষ করেছেন তারা পর্দার সামনে আসবেন, তারা গ্রেফতার হবেন এবং টানতে টানতে তাদের জেলে নিয়ে যাবে। কিন্তু একটু অপেক্ষা করুন, সরকারটা হোক। ২৬-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা আমাদের স্লোগান নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের প্রতিবাদীদের, গোটা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের, গোটা পশ্চিমবঙ্গের মমতা বিরোধী মানুষের স্লোগান। এবং এই স্লোগানের সাথে সাথে মমতার খালি বিসর্জন নয়, যারা যারা চোর, যারা যারা অভিযুক্ত প্রমাণিত চোর, যাদের জন্য মানুষ নিজের জীবন যাপনকে কার্যত অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে, তাদের সকলের পতন হবে, তাদের জেলেই আগামী জীবনটা কাটাতে হবে। দাদা, আমরা দেখছি একই দলে থেকে ভিন্ন সুর গাইছে সৌগত রায়। এসআইআর প্রসঙ্গে তিনি বলেন একটা দল যদি মেলা ফেলা নিয়ে ব্যস্ত থাকে তাহলে তাদের পলিটিক্যাল সেন্সটাই চলে যায়। সৌগতবাবু এটা অনেকটা পরে রিয়েলাইজ করলেন, সৌগতবাবুর একটু আগে রিয়েলাইজ করা উচিত ছিল। যাক, সৌগতবাবুর বয়স হয়েছে, সৌগতবাবু টিকিট পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে, উনি বুঝে গেছেন। কারণ 24-এই সৌগতবাবুর শেষ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবার ছিল, করে নিয়েছেন। তো 29-এ টিকিটটা পাচ্ছেন না, তাই উনি সত্যি কথাটা বলে দিয়েছেন। অনেকে বলেছিল সত্যি কথা। দলের সিনিয়র রাজ্যসভার সাংসদ আরজিকর ঘটনায় সত্যি কথা বলে দল থেকে পদত্যাগ করেছিল। এবং অনেকেই তৃণমূলের এই মুহূর্তে অনেকেই রয়েছে যারা মনে করছেন যে এই দলটা আর করা যাবে না, করা যাবে না, কম্পালশনে সে দলে রয়েছেন। 26-এর আগে তৃণমূলটা ফাঁকা হয়ে যাবে, তৃণমূলে আর কেউ পার্টি অফিসে গিয়ে সুইচ বোর্ডের সুইচটা টিপে টিউবলাইটটা জ্বালাবার মতো লোক থাকবেন না। সৌগত রায় অনেকটা দেরিতে এটা ভেবেছেন, অনেকটা দেরিতে তাকে স্ট্রাইক করেছে তার মাথায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সৌগত রায় এই কথাটা বলতেন, উনি তো ফিজিক্সের নাকি টিচার আমি শুনেছিলাম, অধ্যাপক, উনি যদি বলতেন ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, আমি খুশি হতাম। নিউটনের তৃতীয় সূত্রটা আমি অনুরোধ করবো সৌগত বাবুকে একটু নিজের ছাত্রীকে বুঝিয়ে দিতে। রাজ্যে তো এসআইআর শুরু হয়ে গেছে, এই মুখ্যমন্ত্রী এই এসআইআর কে এনআরসির চোখে দেখছে। দেখুন, মুখ্যমন্ত্রী এসআইআর কে এনআরসির চোখে দেখতে পারেন, উনি ক্যাকা ছিচির মতো লাফাতে পারেন, উনি মানুষকে একটু উস্কে দিতে পারেন, উনি রাস্তায় আগুন জ্বালাতে পারেন, কিন্তু সাংবিধানিক সংস্থা যদি কোনো সিদ্ধান্ত নেয় এবং সংবিধানের বিরুদ্ধে যদি কেউ মনে করে যে আমরা সংবিধানের ঊর্ধ্বে, বাংলায় তৃণমূলের শাসক সংবিধান চলে বলে এসআইআর করতে গেলেও আমরা রাস্তায় নেমে পড়ব, নির্বাচন কমিশন ঘেরাও করব, এসআইআর হতে দেব না, হ্যাঁ, তারপরে কোনো নেত্রী বলবেন আমরা বুঝে নেব, হ্যাঁ, মোথাবাড়িতে নাকি লন্ডভন্ড হবে, সাবিনা ইয়াসমিন নাকি বেশ নাম, তাদেরকে আমি এইটুকু বলে রাখি, পরিণতিটা মেহবুব আলমের কি হয়েছে দেখতে পেয়েছেন তো মোথাবাড়িতে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলে রাখি, তৃণমূল 100 দিনের কাজের টাকার নিয়ে 100 দিনের এক গাদা ওই ফাইল পত্র জব কার্ড নিয়ে গেছিল রাজঘাটে,
পুলিশের ডান্ডাটা খেয়েছিল, গরম গরম রুলের আদরটা কত ভালো লাগে জানেন তো? ওই আদর করে বাংলায় পাঠিয়ে দেওয়া হবে। রাজঘাট একবার দেখেছেন, আসুন নির্বাচন কমিশনে, দেখা হবে, সংবিধানের ভাষায় জবাব দেবে, উপযুক্ত উত্তর দেব আমরা তৃণমূল কংগ্রেসকে। যদি কেউ মনে করে যে এনআরসি, সিএ এইগুলো নিয়ে রাজ্যের বুকে একটা উস্কানিমূলক প্ররোচনা দিয়ে পশ্চিমবঙ্গে আগুন জ্বালাবে, তার জন্য সংবিধান আছে, তার জন্য রাজ্যপাল আছেন। আশা করব রাজ্যপাল রাষ্ট্রপতিকে আবার একটা হয়তো মেল করবেন, কিন্তু রাষ্ট্রপতি আছেন। গোটা ভারতবর্ষ, গোটা ভারতবর্ষের সংবিধান যা প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেই সংবিধান তার উপযুক্ত জবাব শুধু নয়, দরকার পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁড়ে ফেলে দেবার মতো সংবিধানের হাতে প্রভিশন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব, আমার এই ইন্টারভিউটা যদি আপনি কোনো সময় খুলে দেখেন, শেয়ার টেয়ার হয়, তাহলে মাথায় ঢুকিয়ে নেবেন। কিন্তু তিনি নির্বাচন কমিশনের সিইও কে বলছেন বেড়ে খেলবেন না, এই ধরনের মন্তব্য করছেন। এছাড়াও ওই নির্বাচন কমিশনের সিইওর ওপর কিছু ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ অব্দি তুলছেন। যিনি 37টা প্লট দখল করে বসে থাকেন, অবৈধ 37টা প্লট, একটা বেসরকারি সংবাদ মানে একটা সংবাদ মাধ্যম সেটাকে করে দেয়, মানুষের সামনে নিয়ে চলে আসে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণিত দুর্নীতির মাথা যখন প্রমাণিত হয়, এবার মমতা বন্দ্যোপাধ্যায় সিইও কে নিয়ে কি প্রশ্ন তোলেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় সিইওর ফুল ফর্মটা জানে না, দায়িত্ব সহকারে বলতে পারি। কি জানেন উনি? উনি জানেন পলিটিক্যাল রেসপেক্ট কাকে কি করতে হয়, প্রধানমন্ত্রী সম্পর্কিত কি বক্তব্য রাখতে হয় উনি জানেন? উনি জানেন একটা সিইও সম্পর্কিত কি বক্তব্য রাখতে হয়? উনি কিচ্ছু জানেন না, উনি অশিক্ষিত, উনি অপদার্থ। ওনার অপদার্থতার দায় নিয়ে ওনার রিজিগনেশন দেওয়া উচিত। উনি কেন অপেক্ষা করছেন আমি বুঝতে পারছি না। লজ্জাজনক হারের জন্য কোনো মুখ্যমন্ত্রী এইভাবে অপেক্ষা করতে পারে? আমার মনে হয় না। উনি জগন্নাথ দেবকে এনেছেন, যাক, জগন্নাথ দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে করে বুকে খুব কষ্ট নিয়েই এসছে দীঘায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওই দীঘার সমুদ্রেই না মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনটা হয়ে যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করিয়ে দিতে চাই যে এই মমতা বন্দ্যোপাধ্যায় একদিন ইনফিল্ট্রেশন নিয়ে লোকসভায় দাঁড়িয়ে চরণজিৎ সিং আটওয়াল ডেপুটি স্পিকারের চেয়ারে কয়েক লক্ষ কাগজ ছুড়ে দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে, আমরা মানছি না, মানবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভয় কিসের এত, কি হয়ে যাবে এসআইআর হলে? শঙ্খ ঘোষ কি আরো কোনো বই রেখে গেছেন যেটা মানুষ এখনো পড়েনি? মমতা ব্যানার্জি কি এই রাজ্যের ভোটার নন? তাই জন্যই কি ওরা মনে হয় ওই হিজাব পরে মনে হয় ঠাকুরের প্যান্ডেল উদ্বোধন করতে যান? আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএনএটাকে নিয়ে একটু প্রশ্ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএনএ চেক করা উচিত। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএনএ কোনো সমস্যা আছে। রাজনৈতিক দলের ডিএনএ তো অবশ্যম্ভাবী সমস্যা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আরএনএ ডিএনএ দুটোতেই সমস্যা আছে, কোনোটাই বাদ দেবেন না, ঠিক আছে? তার কারণ হচ্ছে, বলা তো যায় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় হচ্ছে, আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এই রাজ্যের ভোটার নন, বা ওনার কোনো স্থায়ী পরিচয় হয়তো নেই, বা উনি এই রাজ্যের হয়তো, জানি না, সবটাই তো ফিশ ফ্রাই সেটিং। সে সময় বামফ্রন্ট ছিল বলে দেখুন কিছু সেটিং ফেটিং করে নিয়েছিল হয়তো। কারণ নির্বাচন কমিশনকে যদি দোষারোপ উনি করতে পারেন, তার মানে নির্বাচন কমিশন পেইড হয়। তার মানে রাজ্য নির্বাচন কমিশনটা মমতা বন্দ্যোপাধ্যায় চালান। জানেন যে রাজ্য নির্বাচন কমিশন রাজীবা সিনহা যখন ছিল তখন ব্যাপক দুর্নীতি করেছিলেন, চুরিচামারি করে ভোটটা জিতেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো যে প্রক্রিয়াগুলো অবলম্বন করেন সে প্রক্রিয়াগুলোই বহিঃপ্রকাশ করেন। তো বহিঃপ্রকাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যটা উদ্ঘাটন করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত প্রমাণ করে দিয়েছেন যে নির্বাচন কমিশনের দ্বারা ভোট লুটটাও তিনি করিয়েছেন, নির্বাচন কমিশনের দ্বারা পঞ্চায়েত নির্বাচনেও কিভাবে ভোট লুট করতে হয় তার ব্যবস্থা উনি করেছেন। কিন্তু এবার এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন, এবার ডিএমএসপিরা চলবে না। দরকার পড়লে সেই প্রভিশন নির্বাচন কমিশনের আছে, নির্বাচন কমিশন মনে করলে নিজের মতো করে তারা ভোট করাবেন, এখানে ডিএমএসপিদেরও দরকার নেই। তাই অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে, উস্কানি ছড়াবেন না, যাতে সংবিধানকে না কোনো কঠিন পদক্ষেপ নিতে হয় আপনার বিরুদ্ধে। একদম শেষ প্রশ্ন, সামনেই নির্বাচন, দফায় দফায় বৈঠক বসছে বিজেপির বেশ কিছু কার্যালয়ে। তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার কি মনে হয় সামনের নির্বাচনে কি বাংলা দখল করতে পারবে বিজেপি? বিজেপি ম্যাসিভ ম্যান্ডেট পাবে,
এই বৈঠকগুলো আমাদের প্রস্তুতি বৈঠক চলছে, এবং বৈঠকে কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পূর্ণ বড়দের বিষয়। তারা আলোচনা করবেন, পর্যালোচনা করবেন। দুই মন্ত্রী আছেন, শ্রমিকদা রয়েছেন, মাননীয় বিরোধী দলনেতা রয়েছেন, একাধিক দলের সিনিয়র নেতৃত্বরা রয়েছেন। কিন্তু বিজেপি মনে করছে না আমরা ক্ষমতায় আসবো। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে বলছে তোরা ক্ষমতায় আসবি। বিজেপি আবার কি বলবে? আমরা রাজনৈতিক দল, আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা করি, কিন্তু মানুষই বুঝিয়ে দিচ্ছে যে বিজেপি 26 সালে ক্ষমতায় আসবে, ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে বাংলা দখল করবে। আমরা দখল করি না, এই শব্দটাও, এই শব্দটারও বিরোধী আমরা। আমরা মানুষের ভালোবাসা অর্জন করি, সেই ভালোবাসা অর্জন করে আমরা ক্ষমতায় আসব। মমতার বিরোধী ভোট বিজেপিতে আসবে। পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী দল যারা মমতার বিরুদ্ধে, তাদেরকে আমি অনুরোধ করব, মাননীয় আমাদের রাজ্য সভাপতি অনুরোধ করেছে, পতাকাটা ছেড়ে দিয়ে বিজেপির সাথে নয়, মমতার বিরুদ্ধে একটা প্রতীককে বেছে নিন। ভোটটাকে স্প্লিট করবেন না। ভোটটাকে যদি স্প্লিট করে দেন, তাহলে আবার কনফিউশন গেম খেলবে মমতা ব্যানার্জি, আবার ক্ষমতায় আসবে। একবার সুযোগ দিন, হবেন তো। মমতাকে তাড়ানোর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কার অস্তিত্ব থাকবে না। রাজনৈতিক পরিবেশে রাজনীতি হবে, কিন্তু প্রাণ কেড়ে রাজনীতি হবে না। মানুষের মৌলিক অধিকারকে ছিনিয়ে নিয়ে রাজনীতি হবে না। মানুষকে বঞ্চিত করার রাজনীতি হবে না। ইস্যু ভিত্তিক রাজনীতি হবে, যুক্তিযুক্ত রাজনীতি হবে। পরিকাঠামো ব্যবস্থা নিয়ে, পরিকাঠামো নিয়ে সঠিক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হতে পারে, কিন্তু মানুষকে বঞ্চিত করে কোনোদিন রাজনীতি হতে পারে না, মানুষকে মেরে কোনোদিন রাজনীতি হতে পারে না। আসবেন, চীনের ফ্র্যাঞ্চাইজিদেরও আমি বলছি, সেদিন তারা বিরোধী হতে পারেন, সেই দিন সর্বভারতীয় স্তরে কংগ্রেস রয়েছেন, বিরোধী হতে পারেন, কিন্তু মমতাকে তাড়ান। কারণ মমতা খালি বিজেপির বিরুদ্ধে বলবে না, যেদিন সুযোগ পাবে, এই যে ইন্ডিয়া জোট, এই ইন্ডিয়া জোটের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, ওই বলে না দুধ কলা দিয়ে কাল সাপ, সবাই দুধ কলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুষছেন। যেদিন চান্স পাবে ইন্ডিয়া জোটে ছোবল মারবে। কে রাহুল গান্ধী তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু নয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারটা দখল করার চেষ্টা করবেন। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাইলে পশ্চিমবঙ্গকে আগামী দিন যেভাবে ভারতবর্ষকে নতুন প্রজন্মের চোখ দিয়ে দেখতে শিখিয়েছে নরেন্দ্র দামোদর দাস মোদী, যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলেছে নরেন্দ্র দামোদর দাস মোদী, সেই রাস্তায়, সেই রেল লাইনে যদি আপনাকে চলতে হয়, তাহলে ইঞ্জিনটা সামনে বিজেপির লাগান, পেছনে গাড়িটা আমরা আগে নিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ।